এই আপনি কে? এভাবে মেয়েদের চেঞ্জিং রুমে আসলেন কোন আক্কেলে? বের হন, না হয় থাপ্পড় মারবো। রাগে গিজ গিজ করে বলল মেয়েটা। এত কম বয়সী মেয়ের মুখ থেকে থাপ্পড়ের কথা শুনে ভারী চমকে গেলাম। শোনো, জাস্ট বের হ। তোর কোনো কথা আমি শুনবো না। বেরিয়ে যাবি নাকি? মাহবুব নিজেকে লুকায়িত করার জন্য এই রুমে ভুলে এসেছিল, তবে যে এমন পরিস্থিতিতে পড়বে কল্পনার বাইরে ছিল তার। ভাগ্যিস অধরা কাপড় পুরোপুরি খোলেনি, না হয় আরো বিশ্রী ও জঘন্য পরিস্থিতির শিকার হতো। মাহবুব নেত্রযুগল অধরার কাছ থেকে সরিয়ে পর্দার বাইরে নিবদ্ধ করলো। তারপর কোনো এক কারণে স্বস্তির নিঃশ্বাস ফেললো। অধরা ইতিমধ্যে দ্রুত কাপড় পরে নিল। তারপর রাগে ভয়ানকভাবে তেতে উঠে মুখ শক্ত করে কটাক্ষ গলায় বলে, এই অসভ্য লোক, বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? লজ্জা করে না? বের হ, না হলে পুলিশকে জানাবো। বেয়াদব, অসভ্য, বেহায়া, কাপুরুষ। পাবলিক ডেকে মার খাওয়াবো নাকি? ভালোই ভালোই বের হবি। মাহবুবের মুখ কঠিনভাবে শক্তপোক্ত হয়ে গেল। তিরিক্ষি মেজাজে কঠিন দৃষ্টি ফেললো অধরার দিকে। তবে এক ফুটো ভয় পেল বলে মনে হলো না মেয়েটা। সেও একই ভাব নিয়ে তাকিয়ে আছে সেই বেহায়া পুরুষটির দিকে। কাপুরুষ শব্দটা যথাযথভাবে মনে ক্ষীণ আঘাত করলো মাহবুবে। নির্লিপ্ত মুখশ্রী করে ব্যঙ্গাত্মক হেসে অধরার দিকে কাছে আসতে লাগলো মাহবুব। ভেবাচাকা খেয়ে গেল মেয়েটা। তুই কাছে আসছিস কেন? আমি কিন্তু সত্যিই চিৎকার করব। তোর রক্ষা হবে না তখন। আমি কাউকে ভয় পাই না। তুমি এক রাতের জন্য যাবে, তাহলে চলো। একবারে যা চাইবে তাই দিব। সাথে পুরুষ নাকি কাপুরুষ সেটাও প্রুভ হয়ে যাবে। গায়ে শিরশির করে উঠল। অধরা চরম লজ্জায় মুখ লুকাতে তেজ নিয়ে মাহবুবের বুকে আঘাত করে দূরে সরাতে চাইল, কিন্তু এক বিন্দুও নড়ল না সামনে দাঁড়ানো লম্বাটে লোকটা। ঠায় দাঁড়িয়ে রইল। চোখ বড়সড় করে ফেললো অধরা। কর্কশ গলায় দফা গালি দিতে চাইলেও শব্দগুলো কণ্ঠনালীতে এসে বরফের ন্যায় জমে গেল। মাহবুব সরে দাঁড়ালো। একবার অধরাকে দেখে তেজ নিয়ে বলল, ললিপপ খাওয়ার বয়সে এই মেয়ে এত গালি জানো কিভাবে? পকেট থেকে কিছু টাকা বের করে অধরার হাতের মুঠোয় গুজে দিল। তারপর নির্লিপ্ত গলায় বলে, চকলেট খাইও আর মুখটা মিষ্টি করিও পিচ্ছি মেয়ে। তোমার মুখে এ ধরনের কথা মানায় না। অ্যাকচুয়ালি বয়স হয়নি। আর এই মাহবুবের ইন্টারেস্টও এত খারাপ নয় যে শেষে একটা বাচ্চা মেয়ের। এই বলে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে গেল সে। অপমান একদমও সহ্য করতে পারলো না অধরা। রাগে ফুসফুস করে কাপড় শক্ত করে চেপে ধরলো। তারপর বেরিয়ে এলো। শপিং মলের শোরুমটাই তার এক চিৎকারে আশেপাশের লোক জড়ো হলেও অধরার বিন্দু মাত্র অনুশোচনা বা ভয় হলো না। বরং কাপড়টা ছুঁড়ে মেরে যা মুখে আসে তা বলতে লাগলো দোকানিকে। সম্পূর্ণ এক অজানা পুরুষ কিভাবে মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে যেতে পারে? সেফটি বলে কিছুই নেই। তাহলে এত স্টাফদের বসে বসে বেতন দেওয়ার মানে কি, যদি ঠিকঠাক মতো কাজ করতেই না পারেন? মেয়ে, তুমি শান্ত হও। দেখো, এভাবে চেঁচামেচি করলে আমার দোকানের ক্ষতি হয়ে যাবে। তুমি শান্ত হও, আমরা বসে কথা বলি। বাচ্চা বলতে চাইছে সেই লোকটা। হাউ চিপ হিজ মাইন্ড! তার উপর তার লজ্জাহীন কথাবার্তা। কোন লোকটা? মেয়ে, তুমি চিৎকার না করে বুঝিয়ে বলো। আর কি বুঝিয়ে বলবো? হ্যাঁ, কথা বলছেন না? আর কি শান্ত হতে বলছেন? আমি আপনাদের লোকদের নামে কেস করব। আপনারা কাস্টমার ডেকে হ্যারাস করেন। তুমি আমার মেয়ের মতো, আমার লোকসান হয়ে যাবে। সবাই দেখছে, প্লিজ। দেখুক, সবার জানা উচিত যে আমি এই দোকানের সার্ভিস কেমন। আমি তো আর আসবো না, অন্যদেরও বলে দিব এখানে আপনারা কি করেন। ফালতু লোকজন। অধরা রাগ নিয়ে লোকজনের সমাগম থেকে বেরিয়ে এলো। রাস্তায় এসে হাতের মুঠোয় টাকা দেখে আবারও মাহবুবের বাক্যবান মনে তাজা হয়ে ভেসে উঠতেই ফুঁসে টাকাটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। একটা গাড়ি এসে দাঁড়ালো তার সামনে। ছোট ম্যাডাম, উঠে আসেন, আপনার কেনাকাটা শেষ। ও মা, আজ হাত খালি কেন? ব্যাগ কি ভিতরে? রফিক চাচা, আপনি আমাকে আর ছোট ম্যাডাম বলবেন না। আমি কি এখন ছোট আছি? সবাই কিসের জন্য আমাকে ছোট ছোট বলেন? বুঝতে পেরেছি,
ম্যাডামের মাথা গরম করে দিয়েছে কেউ। আচ্ছা ম্যাডাম, আপনি গাড়িতে বসেন, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাই। আমি বড় আপুর বাসায় যাব। অধরা গাড়িতে উঠে বসে। আজ তার আর শপিং করা হলো না। ড্রাইভার রফিক তাকে নিয়ে যাচ্ছে পুষ্প মেনশনে। পুষ্প মেনশনের কলিং বেল বাজতেই ড্রয়িং রুমে বসে থাকা সবাই সদর দরজার দিকে দৃষ্টি ফেলল। অনন্যা দাঁড়িয়ে বলল, আমি দরজা খুলে দিয়েছি। ভাবি রাইট, কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। তুমি কেমন আছো? দেশে আসছো সেই 4 তারিখ, আর আজ বুঝি আমার সাথে দেখা করার সময় পেলে? আসবো আসবো করে হয়নি, বাট আজ এসে পড়েছি। এমনি তো আসো নাই, তোমার মা বাবা এসেছে এজন্য এসেছো। যাই হোক, ভিতরে আছে সবাই, এসো বসো। মাহবুব এসে সোফায় বসা রোহানের পাশে বসে, যেই কিনা সম্পর্কে মাহবুবের চাচাতো ভাই। অনন্যা এবারের নতুন বউ, রোহানের স্ত্রী। ওদের বিয়ের বয়স সবে 5 মাস। মাহবুব রোহানের 4 বছরের ছোট। বিদেশে উচ্চশিক্ষার জন্য বছর কয়েক কাটিয়ে এসেছে সে, তাই ওদের বিয়েতে থাকতে পারেনি। কিন্তু বাড়িতে ফিরেও আসা হয়নি চাচা বাড়িতে। আজই বাবা মা এসেছে, এজন্যই সে আসছে। সবার সাথে সালাম বিনিময়ের পর বসে গল্প করছে। আম্মা, এবার আমরা ভাবছি মাহবুবের একটা বিয়ে করিয়ে দেব, আপনি কি বলেন? হ্যাঁ আম্মা, আমি কিছু মেয়ের সন্ধানও করে রাখছি, যদি মাহবুব তাদের মধ্যে থেকে পছন্দ করে। তোরা নিজেরাই যখন সব ঠিক করে রেখেছিস, তাহলে আর আমাকে বলতে হবে কেন? একসাথে বিয়ের দাওয়াত দিলেই তো হতো। মাহবুবের দাদির রাগ সবাই বুঝতে পারলো। রোহান হাসে। দাদা, তুমি রাজি থাকলে আমার আর বাইরে খুঁজতে যাবো না। হ্যাঁ, আমারও তোমাকে অনেক পছন্দ। তাহলে চলো আজ বিয়ে করে ফেলি, কি বলো বউ? শয়তানগুলো বলে কি, আমার কি আর সেই বয়স আছে? আম্মা, আপনি কি চান মেয়ে আমরা না দেখে ছেলেকে ঘরে রেখে দিই? বয়স দেখেছেন? আপনার এক নাতিকে ধরে বেঁধে বিয়ে করানো হয়েছে, ওরও তো বয়স কম হয়নি। আমি সকাল সকাল নাতিপুতির মুখ দেখতে চাই। আহা মিনা, তুমি উত্তেজিত হইও না তো, আম্মাকে আমি বুঝাই বলবনি। হয়েছে, আমাকে আর বোঝানো লাগবে না। তোরা ছেলে মেয়ে বিয়ে করা, কিন্তু মাইয়া যদি দেখে আমার পছন্দ না হয়, তাহলে আমি বিয়েতে থাকবো না। দাদু, আমিও তোমার সাথে একমত। আমরা দুজন বিয়েতে থাকবো না। ঘরে সবাই হাসে। অনন্যা চা নাস্তার ট্রে রাখে। ছেলেটা এসেছে বেড়াতে, আর আপনারা ওকে বিয়ের কথা বলে বিরক্ত করছেন। মাহবুব, তোমাকে আমি ছোট ভাই বলে ডাকি। ঠিক আছে ভাবি, আপনার যেটা ভালো লাগে। আপনি দেখতে অনেক মিষ্টি। আমার ভাই এজন্য বিয়ে করতে রাজি হয়েছে বুঝি? তোমাকেও একটা মিষ্টি বউ এনে দিব, এখন চা খাও। ভাবি, চাচা চাচি কখন আসবেন? আমার একটু বেরোতে হবে, বন্ধুদের টাইম দেওয়া আছে। ওনারা এসেই পড়বেন, তোমরা আসবে জানলে বের হতো না। মা তোমার কথা অনেক বলেন। ওদের কথার মাঝে কলিং বাজে। মা বাবা হয়তো এসেই পড়েছেন। আচ্ছা, আমি দরজা খুলে দিচ্ছি। এগিয়ে যায় মাহবুব। দরজা খুলতেই অধরা সামনে না দেখেই বলা শুরু করে, আপু মাথা ধরেছে, রাস্তায় এক শয়তানের জন্য আমার দিনটাই স্পয়েল। সর সামনে থেকে, ভেতরে যেতে দে, রেস্ট করব। তুমি কি সবার সাথেই এমন তুই তুই করে কথা বলো? তোমাকে আবার কেজি থেকে পড়া শুরু করতে হবে। দেন যদি মুখের ভাষাটা ঠিক হয়। তো তো তুই এখানে কি করছিস? তোর মতো ইতর ছোট লোক এ বাড়িতে কেন? বাড়িটা আমার, তাই আমিই তো থাকবো। তা পিচ্ছি মেয়ে, তুমি এখানে কি করছো? শপিং মলে সিন ক্রিয়েট করে মনের শান্তি ফিরেনি যে এখন বাড়িতেও এসে পড়েছো? এটা তোর বাড়ি? তোর বাড়ি হলে আমি পাও রাখবো না। অধরা রাগ নিয়ে ফিরে এসে ঠাস করে গাড়ির দরজায় লাথি দেয়। ড্রাইভার ভয়ে চমকে ওঠে। মাহবুব মেইন দরজায় দাঁড়িয়ে অধরাকে দেখে আর মুচকি হাসে। আপনাকে বলছি আপুর বাসায় নিয়ে আসতে, আর আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? ওই অসভ্য বজ্জাত লোকটার বাড়িতে? ম্যাডাম,
আমি তো বড় ম্যাডামের বাড়িতেই আপনাকে নিয়ে আসছি। আপনি এমন রেগে যাচ্ছেন কেন? কেউ দরজা খোলেনি? আপনি ভালো করে চেক করেন, বাড়িতে কেউ তো থাকবে। তাহলে আমি মিথ্যা বলছি নাকি? আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলার জন্য আপনাকে এত দূর নিয়ে আসছি? ঠিক তখনই একটা গাড়ি ঢুকলো গেট দিয়ে। নেমে এলো রোহানের বাবা মা। অধরাকে দেখে মিষ্টি হেসে ডাক দিল। আরে অধরা যে, কেমন আছো মা? আজ একটু বেরিয়েছি আর মেহমান সবাই বাসায় এসেছে। ভালো বলতে হয়, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি কখন এসেছো? বাহিরে কেন? আসো ভিতরে। অধরা ভদ্র শান্ত মেয়ে হয়ে ওনাদের সাথে ভেতরে এসে কোথাও আর মাহবুবকে দেখতে পেল না। ড্রয়িং রুমে বসে সবাইকে সালাম বিনিময় করে নিজের বোনের কাছে এসে হাত করলো। কেমন আছো আপু? গতদিন দুলাভাই বলল তোমার নাকি পেটে পেইন হচ্ছিল। হ্যাঁ, এখন কিছুটা ভালো। তুই কেমন আছিস? আর এদিক সেদিক কি দেখছিস? কাউকে খুঁজছিস? না, না তো, এমনি দেখছিলাম। আমি আন্টিদের সাথে কথা বলে আসছি। অন্যদিকে মাহবুব তখন এসে ওয়াশরুমে গেছে। দাদি অধরাকে পাশে বসিয়ে প্রশ্ন করলো। অধরা কেমন আছো? ভালো আছি দাদু। আপনাকে তো দিন দিন আরো ইয়ং লাগছে। আমার দাদাজান বেঁচে থাকলে আপনার একটা লাইন করিয়ে দিতাম। কি যে বলো না, বিয়ের কথা শুনলে মনে ফাগুনের গান বাজে। আমি তো একবার বিয়া কইরা 4 পুত বানাইছি। তুমি কখন বিয়া করবা বলো? ছেলে দেখবো নাকি তোমার পছন্দ আছে? দাদু, সময় হলে করব। আমি আবার বউ সাজার জন্য খুব এক্সাইটেড। অধরা, তুমি তো কথায় বেশ পটু। তোমার বাড়ির সবাই ভালো আছেন? সবাই ভালো আছে আন্টি। দুলাভাই, আপনি আজ অফিসে যান নাই? না, অফ নিয়ে এসছি। আব্বু কল করলো মাত্র। তুমি না জানে এসেছো বাসা থেকে? অধরা তখন ভাবনায় ব্যস্ত। সে মাহবুবকেই দেখেছিল তখন গেটে, অথচ বাড়ির সবাই এখানে, মাহবুব নাই। তাহলে কি সে ভুল দেখেছিল? পিসি আপু, হ্যাঁ। ও হ্যাঁ, বাসায় বলা হয়নি, শপিং থেকে এখানে এসেছি। এভাবে করলে হবে? তোর পরীক্ষাটার সামনের মাসেই, রেজাল্ট খারাপ হবে। এভাবে এখন ঘোরাফেরা করলে। আমি আপুর সাথে কথা বলবো এ ব্যাপারে। আপু, ফ্রেশ হব, বাহির থেকে এসেছি। আমার সাথে আই। গেস্ট রুমের এই ওয়াশরুমটা ফ্রি আছে। ফ্রেশ হয়ে বের হ, আমি নাস্তা দিব। আজ আর বাড়িতে যেতে হবে না। সামনের দিন আমি তুই একসাথেই যাব। বাবার সাথে আমি কথা বলে আসবো। অধরা যেতেই মাহবুব ডাইনিং রুমের সাথে লাগোয়া বাথরুম থেকে বের হলো। বারবার বন্ধুদের কল আসছে দেখে সে সবার থেকে বিদায় নিয়ে বের হলো। দুজনে জানে না একে অন্যের সম্পর্কে, জানে না আবার কখন কিভাবে দেখা হবে। সবটাই নিয়তি। আব্বু, তুমি ভালো আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? ও, বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো আছি আব্বু। রোহান আমার খুব খেয়াল রাখে, সাথে বাবা মাও অনেক ভালোবাসেন। শুনে ভালো লাগছে। তোদের মা মারা যাওয়ার পর আমি তোদের ভালোবাসায় কোনো কমতি রাখিনি। চেষ্টা করেছি সঠিক পাত্রের হাতে তুলে দিতে। এখন তো ছোট বোনকে নিয়ে আমার যত চিন্তা। আব্বু, আমার দেবর মাহবুব বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে। আমি তোমার কাছে শুনতে এলাম অধরাকে না হয় সে কিছুদিন টিউটর হিসেবে গাইড করবে, রেজাল্টটা যদি ভালো হয়। এটা তো ভালো কথা, কিন্তু ছেলেটা কি রাজি হবে? রোহান একবার বলে দিলেই রাজি হবে। তোমার পিচ্চি মেয়ে তো পড়তে বসতে চায় না, তাকে রাজি করাতে হবে। আচ্ছা ঠিক আছে। দুই বাবা মেয়ের কথার মাঝে উপস্থিত হলো অধরার খালামুনি, যে সম্পর্কে বর্তমানে অধরার স্টেপ মাদার। আশরাফ খানের ধারণা ছিল মা মরা মেয়েদের হয়তো খালামুনি মায়ের আদর দিয়ে বড় করতে পারবে, কিন্তু যখন বিয়ে করে রহিমা বেগম বোনের সংসারে আসেন, তার রূপ পাল্টে যায়। তিনি ভালোবাসা তো দূর, বরং অধরা অনন্যাকে পছন্দই করেন না। উনি এসেই অনন্যার উদ্দেশ্যে বাক্য ছুড়লেন। কিরে অনন্যা, শ্বশুরবাড়ি থেকে কতদিন পর আবার বাড়িতে এলি? বাবার খোঁজ তো নিয়েছিস। আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করিস না। আমি আসলে দুধ ভাত দিয়ে দুটো কালসাপ পুষেছি। সরি খালামণি, আমি এখনই যাচ্ছিলাম আপনার রুমে। বাবার সাথে প্রথম দেখা হয়েছে, অধরাও রুমে চলে গেছে এসেই, তাই বাবার সাথে দুটো কথা শেষ করে আপনার ঘরেই যেতাম। থাক, আর নাটক করতে হবে না। তা থাকবি নাকি এখনই চলে যাবি? যদি না থাকিস তাহলে আর তোর
জন্য রান্নার আয়োজন করতে বলবো না। আহা, কি শুরু করছো তুমি রহিমা? মেয়েটা সবেই পা রেখেছে, তোমার যা ইচ্ছা করো, বাট আমার মেয়েটা এখন শ্বশুর বাড়ি থেকে এসেছে, ওর সাথে কোনো খারাপ ব্যবহার আমি সহ্য করব না। আমি কি এমন খারাপ ব্যবহার করলাম তোমার মেয়ের সাথে? অনন্যার মন খারাপ হয়ে গেল। এজন্য সে বিয়ের পর তেমন একটা বাবার বাড়ি আসতে চায় না, কারণ সে আসলেই তার খালামণি সামান্য কারণ নিয়ে তার বাবার সাথে ঝগড়া করে। শান্তশিষ্ট অনন্যার এত ঝগড়া বিবাদ পছন্দ না। ঝগড়ার আঁচ পেয়ে অধরা ঘর থেকে বেরিয়ে আসে। রাগে হাতের কাছে থাকা শোপিসটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে মারে, চিৎকার করে বলে, ব্যাস, আমি এখানে আর একটা উচ্চ আওয়াজ শুনতে চাই না। আমার বোন এ বাড়িতে এসেছে, আমার বাবার টাকায় খাবে, বাবার ঘরে থাকবে, আর কারো যদি এতে সমস্যা হয় সে যেন সোজা বেরিয়ে যায়। অধরা, চুপ কর, তেমন কিছুই হয়নি, তুই রাগ করিস না। আমি জাস্ট শাওয়ার নিয়ে বের হতে না হতেই কথা শুনতে পেয়েছি, আর কথা হলে এ বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিব। ফাজিল মহিলা কোথাকার। অনন্যা অধরার হাত ধরে ওর ঘরে নিয়ে গেল। আশরাফ খান চুপচাপ মুখ চেপে হাসলেও রহিমা বেগম দ্বিগুণ রেগে ওখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে মনে মনে বললেন, দিন দিন এই মেয়েটা আমার হাত ফসকে যাচ্ছে। এটাকে শায়েস্তা করতে না পারলে আমার নামও রাহিমা না। একটাকে তো বিয়ে করিয়ে বিদায় করেছি, এটার জন্য ব্যবস্থা করতে হবে। লোকে বলে না, দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ ঘুরে দাঁড়ায়। অধরার ব্যাপারটাও ঠিক তাই। সে একটু বেশিই ছোট ছিল যখন তার মাকে হারায়, তাই রহিমা বেগমের জ্বালাতন অধরা যেন একটু বেশিই ফিল করেছে। এজন্য অধরার স্বভাব ধীরে ধীরে রাগী, রুক্ষ, বদমেজাজি স্বভাবে পরিণত হয়েছে। পিছি, তুই এত উত্তেজিত হোস না, খালামণি কিন্তু আমাদের ভালোবাসে। পরিস্থিতি একটু ভিন্ন, এই জন্যই মাঝে মধ্যে এমন করে। আপু, আমাকে বোঝাতে এসো না তো, বাদ দাও। তুমি আজ থাকো, ফ্রেশ হও, রাতে ভাইয়াকে আসতে বলবো, পার্টি করব। না রে, তোর ভাইয়া তো আসার কথা শুনলেই চলে আসবে, কিন্তু বাড়িতে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আমি বাড়িতে থাকলে তার একটু সাহায্য হয়। আজ চলে যাই, পরে আরেকদিন আসবো তোর ভাইয়ের সাথে। আমি সব বুঝি এখন। তুমি ওই মহিলা ঝামেলা করবে ভেবে চলে যেতে চাইছো? হুম। ওদের কথার মাঝে 10 বছরের একটা ছেলে এসে অনন্যাকে আপু বলে জড়িয়ে ধরলো। অনন্যা খুশি হয়। কেমন আছিস ভাই? স্কুল এখন ছুটি হলো বুঝি? আমি ভালো আছি। তুমি তো শ্বশুর বাড়ি যে ভুলেই গেছো আমাকে, একটু ফোনও করো না। সরি রে, আপু তো কাজ করার জন্য সময় বের করতে পারি না। তুই আমাকে ফোন দিস, আমি রিসিভ করব, কেমন? মিথ্যা বলছো কেন? সত্য বলো। আন্টি বকবে দেখলে, এই জন্য রাহাতকে ফোন করো না। আপু, আম্মু বোকা দিল, আমার কিছু হবে না, তুমি কল দিও। আজ কিন্তু তোমায় যেতে দেব না। আপু, চলো আমার রুমে, তোমাকে আমার আর্ট গ্যালারি দেখাবো। আমি কত সুন্দর আর্ট করেছিলাম, এবার তো একটা প্রাইজও পেয়েছি। চলো চলো। পরের দিন অধরা বসে চিপস খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। অধরার খালামণি বেরিয়েছে শপিং করতে, আশরাফ সাহেব অফিসে, রাহাত বেরিয়েছে মাঠে বাচ্চাদের সাথে খেলা করতে। কলিং বেল বাজছে। অধরা বিরক্ত হয়। আলসেমি ছেড়ে দরজা খুলে দিতেই মাহবুবকে দেখে থমকে যায়। কি ব্যাপার, সামান্য একটা দরজা খুলতে এত সময় লাগে? ভেতরে কি করছিলে তুমি? আমি কি সত্যিই দেখছি নাকি স্বপ্ন? আগের দিন আপুদের বাসার দরজা খুলেও আমি এই লোকটাকে দেখেছি, আর আজ আমি বাসায় দরজা খুলেও এই লোকটাকে দেখেছি। আসলে আমি কি দুনিয়াতে নাই, নাকি ভুলে পৃথিবী থেকে পড়ে অন্য কোনো গ্রহে চলে এসেছি? হোয়াট হ্যাপেন্ড? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো সামনে থেকে। মানে হঠাৎ সবকিছু সত্য মনে হচ্ছে অধরার। সে চট করে দরজায় হাত দিয়ে আটকে দিল। মনে পড়ে গেল শপিং মলে মাহবুবের করা ঘৃণিত কাজ। কিছুতেই সে এই বেহায়া বদলোকটাকে তাদের বাড়িতে ঢুকতে দিবে না। কণ্ঠে তেজ নিয়ে বলল, কি চাই এখানে? কেন আসছেন? এটার মানে কি? আমাকে কি ভেতরে ঢুকতে দিবে না? তোমার বাবাকে ডাক দাও। বাবা বাড়িতে নাই। না মানে আছে, কিন্তু বাবাকে ডাকবো কেন? আপনার মতো ইতর লোককে আমার বাড়িতে ঢুকতে দিব না। বাবার কাছে চাকরি চাইতে আসছেন? সম্ভব না, আমি তা হতে দিব না। তুমি নিশ্চিত আমাকে ভেতরে যেতে দিবে না?
পরে কিন্তু পস্তাতে হবে। আমি তাহলে চলে যাচ্ছি। এটা কি হলো? সামান্য কথায় এই লোক তো সত্যি সত্যিই চলে যাচ্ছে। যদি বাবার কোনো প্রয়োজনীয় কাজ থাকে লোকটার কাছে। এই যে শোনেন, বাবা বাসায় নেই, আপনি এসে বসতে পারেন। মাহবুব মুচকি হাসে। ফিরে এসে অধরার বিশাল বাড়ির ড্রয়িং রুমের সোফায় এসে বসতেই অদ্ভুত শব্দ হয়। অধরা ফিক করে হেসে ফেলে। মাহবুব উঠে দাঁড়িয়ে পিছনে দেখে চিপসের উপর বসে পড়েছিল। সে একটু সরে বসে। টিভি তখনও চলমান। বাসায় কোনো বাচ্চা আছে নাকি? এভাবে কার্টুনের সাথে চিপস কে খায়? আপনি এই বাচ্চা বলবেন না, আমি কিন্তু ক্লাস 10-এ পড়ি। অধরার কথায় মাহবুব অবাক হয়। শেষ কিনা তার ভাই তাকে পাঠিয়েছে একটা বাচ্চা মেয়েকে পড়াইতে। সে আফসোস করে নিজের কপালের উপর। কোথায় এখন সে ইউনিভার্সিটির ক্লাস নেবে, সেখানে কিনা একটা 10-এ পড়া বাচ্চা মেয়ে। বড়ই উপকার করেছো 10-এ পড়ে, না হলে দেখা যেত সত্যি কোনো কিন্ডার গার্ডেনের বাচ্চাকে পড়াতে হতো। মানে আপনি কি শিক্ষক, মানে টিউটর? আমার এত ফালতু সময় নাই। তোমার বাবা কোথায়? আমাকে আসতে বলে সে নাই। কল করো। বয়ে গেছে আমার, প্রয়োজন হলে বসে থাকেন। চা কফি কিছু লাগলে বলেন। এইভাবে অপমান করার পর চায়ের অফার? ঠিক আছে, ব্ল্যাক কফি, নো সুগার। ওই দিকে কিচেন, বানিয়ে এনে নিচে 1 কাপ খান আর আমাকে 1 টেবিল চামচ চিনি দিয়ে 1 কাপ দিয়েন। অধরা এটা বলে অন্য পাশে সোফায় বসে বাকি চিপসটুকু শেষ করছে। মাহবুব বিরক্ত নিয়ে তার দিকেই চেয়ে আছে। একটু পর বাড়িতে ঢুকলেন রহিমা বেগম। তার 2 হাত ভর্তি শপিং ব্যাগ। বাড়ির ড্রয়িং রুমে অচেনা ছেলে আর অধরাকে বসে থাকতে দেখে উনি হাতের শপিং ব্যাগ ওখানেই ফেলে চটজলদি অধরার কাছে এসে চুলের মুঠি করে ধরলেন। ঘটনার আকস্মিকতায় মাহবুব থমকে গেল। ছি ছি ছি, আমরা কেউ বাড়িতে নাই আর এই সেই সুযোগে বাড়িতে নাগর নিয়ে এসেছিস আর আমাকে রাত দিন ধমক দিস। আজ তোর কি হাল করি দেখিস। লাগছে, ছেড়ে দাও আন্টি, আমার চুল ছাড়ো, ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়বো ছাড়বো, তোর আগে পাড়া প্রতিবেশীকে ডাকি, তোর কাণ্ড কারখানা বলি, তারপর তোকে ছেড়ে দিব। আজ তোর মুখে চুনকালি নাম লাগিয়েছি। ছাড়ো আমাকে, আমি কিছু করিনি। তুমি কি সব বলছো? ছাড়ো। রহিমা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। অধরাকেও ইতিমধ্যে 2-4 চর বসাতেই মাহবুব রেগে ধমকে উঠল। এই কি করছেন কি আপনি? শুধু মহিলা মানুষ দেখে আমি কিছু বলছি না। ছাড়ুন মেয়েটাকে। এইভাবে এসে মারছেন কেন? ছাড়েন বলছি। রহিমা বেগম ছাড়লেন তো না, বরং উচ্চ আওয়াজে চেঁচামেচি শুরু করে দিলেন। আশেপাশের সবাই এসে হাজির হতেই রহিমা ছেড়ে দিল অধরার মুঠি করা চুল। লোকজন এসে রহিমা বেগমের কথায় বিশ্বাস করলেন। জোর করে মাহবুবের 2 হাত পেছনে মুড়ে বেঁধে দিলেন। সাথে অধরাকে আরো কয়েকটা চড় দিলেন। অধরার মাথা ঘুরে উঠল। ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। রহিমা বেগমের সঙ্গ দিলেন পাশের বাসার চাচি আসমা বেগম। ছি ছি, আশরাফ ভাই কত ভালো মানুষ, আর 2 মেয়ে হয়েছে শেষে কিনা চরিত্রহীন। ঠিক বলছেন ভাবি। শুনেছিলাম বড়টা বেশি বাড়াবাড়ি করেছিল, দেখে অঘটন ঘটানোর আগে বিয়ে করাই দিয়েছে। আর এখন ছোটটা বাড়িতে দিন দুপুরে পুরুষ মানুষ এনে ফষ্টি নষ্টি শুরু করেছে। ছি ছি। জানি না কতদিন ধরে এসব করছে, আজ তো হাতে নাতে এসে ধরেছি। বাড়ি থেকে একটু বেরোতে পারিনি, নোংরামি শুরু করে দিয়েছে। এই সবাই মেরে এই দুটাকে এলাকা ছাড়া করো, এদের জন্য আমাদের ছেলে মেয়েদের বদনাম হবে। ভাবি, হাজার হলেও আমি মায়ের মতো বড় করেছি ওকে। আমি বলি কি দুজনের বিয়ে করিয়ে দেই, তারপর যেখানে যাবে যাক, না হলে আবার কোথায় যে কি খারাপ কাজ করে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ভাবি, এই কাজটা কো। আপনারা কে আমাকে জাজ করার? আর কেউ ফালতু কথা বলবেন না। আশরাফ সাহেবকে ডাকেন, আমি তাকে এক্সপ্লেনেশন দিয়ে দিব। দেখেছেন ছেলের ভাব, অন্যায় করেও মুখে কোনো অনুশোচনা নাই। কিসের অন্যায়? আপনারা এভাবে আমাকে হ্যারাস করছেন, আমি পুলিশে কমপ্লেন করব। হ্যাঁ হ্যাঁ, তা তো করবেই, পুলিশ আমরা ডাকবো। আমার বাড়িতে নোংরামি করতে যে ধরা খেয়ে আমাকেই পুলিশের ভয় দেখাও। এই ভাই, কাজী ডাকেন,
এক্ষুনি ওদের বিয়ে দেব। আন্টি, বাবাকে ফোন করেন। বাবা যদি বলে বিয়ে করতে, আমি করে নিব, কিন্তু বাবাকে ছাড়া আমি কিছুই করব না। তাই তুমি আমাকে আরো মারবে, মারো। রহিমা বেগম আরো মিথ্যা কথা বানিয়ে বললেন সবার মাঝে। আশেপাশের লোকজন রহিমা বেগমের থেকে বেশ খেতে পারেন, এজন্য সব কথাই তাকে সাপোর্ট করেন। আশরাফ সাহেবকে কল করে মিথ্যার ঝুলি খুলে বললেন। টেনশন নিয়ে অফিস থেকে 10 মিনিটে বাসায় এসে দেখেন ঘটনা খুব ক্রিটিক্যাল। মাহবুব, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, না হলে সমাজে আমার মেয়ে মুখ থাকবে না। আঙ্কেল, আপনিও? এটা সম্ভব নয়। আমি কোনো পাপ করিনি, ভুল করিনি। আর এত ছোট বাচ্চা একটা মেয়েকেও আমি বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে না করলে এরা তোমাকে ছাড়বে না, বোঝার চেষ্টা করো। পুলিশ ডাকবো আমি? আমার গার্ডিয়ান আছে। আপনার মেয়ে ছোট, পুলিশ আমার কথা অবশ্যই শুনবে। এই আহমদ ভাই, এই ছেলের পকেট থেকে সব কেড়ে নিন তো। বিয়ে তো আজই করতেই হবে। নষ্টামি করার সময় কচি মেয়ে খোঁজো, আর বিয়ে করার সময় মেয়ে ছোট হয়ে গেছে। পাশের বাসার প্রতিবেশী ভাই সাহায্য করলেন। মসজিদের হুজুর ডেকে জোর করে ওদের বিয়ে দেওয়া হলো। তারপর ছাড়া পেল দুজন। শুধু ছাড়াই পেল না, প্রতিবেশীদের সাপোর্টে অধরাকে গৃহত্যাগ করতে বাধ্য করলেন রহিমা বেগম। আশরাফ সাহেব নিরুপায় হয়ে চেয়ে সবটা দেখলেন। তুমি আমার সাথে চলো আপাতত। এভাবে আর কত সময় রাস্তায় বসে থাকবে? আমাকে আপনার ফোনটা দিন, আপুকে কল দিব। তুমি কি এখন এসব ও বাড়িতে জানাবে? ব্যাপারটা ঠিক হবে না। আমার সাথে চলো। আমি যাব না আপনার সাথে, আপনি চলে যান, আর যা হয়েছে সব ভুলে যান। এই জিদ এখন দেখিয়ে কোনো লাভ নাই। যেখানে দেখানোর সেখানে তো পারোনি। কথা বলতে বলতে মাহবুব খেয়াল করলো তার ফোন, মানিব্যাগ কিছুই আর তার কাছে নাই, সব রেখে দিয়েছে ওরা। এসব তোমার স্টেপ মাদারের প্ল্যান। মহিলাকে আমি দেখে নিব। দেখো, আমার কাছে 2টা টাকাও নাই, সব ছিনতাই হয়েছে। এখন ধার করে বাসায় যেতে হবে। তুমি যাবে নাকি এখানে বসে থাকবে? অধরা কোনো উত্তর করে না। মাহবুব বিরক্ত হয়ে অধরাকে কোলে তুলে হাঁটা ধরে। মেইন রোডে এসে একটা রিকশায় বসিয়ে দেয় অধরাকে। পাশে উঠে বসে সে। রিকশার সামনে ছুটছে। কষ্টে অধরার বুক ভারী হয়ে চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। অন্যদিকে এ কি হয়, হাতটা পুড়েছ নাকি? সাবধানে চা আনবে তো, দেখি হাতটা। তেমন কিছু না, ঠিক আছে, সামান্য গরম চা পড়েছে। এটা সামান্য, দেখি বান ক্রিমটা লাগিয়ে দেই। রোহান অনন্যাকে টেনে বিছানায় বসিয়ে নিজ হাতে ক্রিমটা লাগিয়ে দেয়। অনন্যার মন আচমকা খুব খারাপ হয়েছে। ভুলে গরম চা আনতে যেয়ে হাতে লেগেছে। জ্বলছে হাতটা, তাও যেন অনন্যার সেদিকে মন নেই। কি হয়েছে তোমার? আবারও কি পেটে পেন হচ্ছে? ডাক্তার কাছে যাবে? না, ঠিক আছে, হঠাৎ পিচিটার জন্য মন খারাপ হচ্ছে। কল করে নাও, গতদিন এই তো গেলে ও বাড়িতে, কয়দিন থেকে আসছে? দেখি কল করে। মনটা কেমন জানি করছে, মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। অনন্যা কল দেয়, অধরার ফোন বেজে চলে, কিন্তু কেউ ধরে না। একসময় বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। অনন্যার মন কাঁদে, বাবাকে কল দেয়। আশরাফ খান কলটি ধরেই কেঁদে ফেলেন। মা রে, আমার ছোট মেয়েটার সাথে ভারী অন্যায় হয়েছে। আমি বাবা হয়েও তোকে হেফাজত করতে পারলাম না, আমি কিছুই করতে পারিনি। এমন করে বলছো কেন বাবা? পিচিটার কি হয়েছে? কোনো অন্যায়ের কথা বলছো? কি হয়েছে অন্যায়? বাবা কাঁদছে কেন? দেখো না বাবা কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আপু শুধু কান্নাই করছে। ফোনটা আমার কাছে দাও দেখি। রোহান খুব ধীরে আস্তে আশরাফ সাহেবকে বোঝান এবং কি হয়েছে তা ক্লিয়ার করে শুনে নেয়। নিজের ভাইয়ের সাথে এমন অবিচার শুনে রেগে যায় রোহান, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না। অনন্যাকে সামলায় সে। অন্যদিকে মাহবুবের রিকশা এসে থামে তার বাড়ির সামনে। অধরা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এসে পড়েছি। তুমি কি নামবে নাকি এখনো কোলে তুলে নিব? আমার ভয় করছে। আপনার বাবা মা কি বলবেন? আপনি বা তাদের কি বলবেন? আমাকে আপুর কাছে দিয়ে আসেন। চুপচাপ নামো, বাকিটা আমি বুঝে নিব।
গম্ভীর শোনালো মাহবুবের কণ্ঠ। অধরা আর কথা বলল না, চুপচাপ নেমে দাঁড়িয়েছে। মাহবুব গেটে থাকা দারোয়ানের থেকে টাকা নিয়ে রিকশা ভাড়া দিল। তারপর অধরার হাত ধরে ইশারা করলো এগোতে। অধরার পা যেন জমে যাচ্ছে, সে পা সামনে দিয়েও যেন পিছিয়ে নিচ্ছে। মাহবুব বিরক্ত হয়ে পাজা কোলে তুলে নিল। আমার মনে হচ্ছে তুমি আমার কোলে চড়ার জন্য এমন করছো। এখন তো বউ, তুমি বললে যখন তখন কোলে নিতে পারি। কি করছেন? প্লিজ, এটা আপনার বাড়ি, আমাকে নামিয়ে দিন। কেউ দেখলে সর্বনাশ। মাহবুব মুচকি হেসে ঘরের দরজায় অধরাকে নামিয়ে দিল। কলিং বেলের শব্দে মিনা বেগম দরজা খুলে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি ব্যাপার, তুই তো গিয়েছিলি অধরাকে ওকে বাড়িতে নিয়ে আসছিস, সব ঠিক আছে? ঠিক আছে, অধরা এই বাড়িতে থাকবে। ওকে একটু ফ্রেশ করিয়ে রেস্ট নিতে দাও। আমার একটু কাজ আছে, বেরোচ্ছি। আরে শোন। মাহবুব কথা শুনল না, বরং ঠাস ঠাস পায়ে শব্দ তুলে বাড়ির গ্যারেজের দিকে এগোলো। অধরা কিছুই বলছে না। মিনা বেগমের সন্দেহ হলো, তারপরেও কিছু জানতে চাইল না, চুপচাপ গেস্ট রুম দেখিয়ে দিল। অধরা হেঁটে এসে বিছানায় বসলো। মুখটা এখনো জ্বলছে, জ্বরের দাগ স্পষ্ট। মিনা বেগম এসে ডাক দিলেন, অধরা, আসবো ভেতরে? আসেন আন্টি, এটা তো আপনার বাড়ি, অনুমতি নেওয়ার কি আছে? আইসো। ব্যাগ। তোমার মুখে আঙুলের দাগ কালো হয়ে আছে, এটা দিলে কিছুটা আরাম পাবে। আমি দিয়ে দিব? না না আন্টি, আপনার কষ্ট করতে হবে না, আমিই লাগিয়ে নিব, ধন্যবাদ। ড্রেস পাল্টাবে? এটা ছিঁড়ে গেছে, দেখা যাচ্ছে। আমি কি একটা শাড়ি এনে দেব? আমাকে নিয়ে ব্যস্ত হবেন না আন্টি, আমি এতেই ঠিক আছি। একটুই ছিঁড়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কিছু লাগলে ডাক দিও, পাশের ঘরেই আছি। মিনা বেগম চলে যায়। অধরা বসে বসে মুখে আইস ব্যাগ লাগাচ্ছে, মাঝে মাঝে ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিচ্ছে। অন্যদিকে অনন্যা সবটা শুনে থমকে যায়। তাহলে আমার বোনটা এখন কোথায়? মাহবুবকে ওকে নিয়ে গেছে, নাকি অধরা নিচে কোথাও চলে গেছে? এত কান্নাকাটি করো না তুমি কিন্তু। আর ফোনটা সুইচ অফ করছে বারবার। চাষিকে কল দেবো। দিয়ে শোনো তো, অধরা আছে কিনা ওখানে। মাহবুব নিজের গাড়িটা বের করে নিয়ে কোথাও যাচ্ছে। গাড়ির বক্সে থাকা ছোট মুঠোফোনটা বের করে কল দিল তারেকের কাছে। তারেক মাহবুবের গার্ড। স্যার বলেন, কি সমস্যা? তোমার ছুটি শেষ তারেক, কাজে ফিরতে হবে। আমার ফোন নিয়ে গেছে, কার্ড সব মানিব্যাগে ছিল। বুঝতে পারছো আমি কোন অবস্থানে আছি? এসব কিভাবে হলো স্যার? ডিটেলস বলার সময় নাই। তোমার প্রথম কাজ প্রতিবেশী আসমা আর তার হাজবেন্ডের কাছেই সম্ভবত আমার ফোন উদ্ধার করবে। আর 3 নাম্বার গোডাউনে 2টাকে বেঁধে রাখবে। তোমার কাছে 4 ঘন্টা সময়। কিন্তু স্যার, আরে স্যার, নিজের কথা শেষ হতেই ফোন কেটে দেন। আমারও তো কথা থাকতে পারে। তারেক বিকেলের আলসেমি ঘুমটা ছেড়ে বিছানার মায়া ত্যাগ করে উঠে পড়ল। তারেকের বউ চায়ের ট্রে হাতে এগিয়ে এলো। ছুটিটা বেশ আরামেই কাটছিল, কাজের ডাক পড়াতেই তারেকের মুড অফ। ব্যাগপত্র গুছিয়েছি, বাসায় চলে এসো, আমার যেতে হবে, হাতে সময় কম। কি বলছো, যেতে হবে? এই না বললে চা খাবে আমার হাতের, কত সুন্দর করে চা করে আনছি। স্যার, আপনি আমাকে আয়েশ করে বউয়ের হাতে চাটাও খেতে দিলেন না। বদদোয়া দিচ্ছি, আপনার কপালে এমন বউ জুটবে যে কখনো চা বানাতে পারবে না। এই, তুমি বিড়বিড় করে কি বলছো? আরে সত্যি যাবে? শার্ট পরছো যে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মশকরা করছি? চা খাওয়ার সময় নেই, তুমি একলা আসতে না পারলে এখানে থাকো, আমি কাজ সেরে এসে তোমাকে নিয়ে যাব। তারেক বেরিয়ে পড়ে। নাজমা মন খারাপ নিয়ে হাতের চা নিজেই খেয়ে নেয়। সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম প্রহর। মাহবুবের গাড়িটি বাড়ির গেটে ঢোকে। গাড়ি পার্ক করে ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় তার বাবা মা বসে আছে। চোখ ঘুরিয়ে অধরাকে দেখতে পেল না। এদিকে আয়, তোর সাথে কথা আছে। সেই বেরিয়েছিস, এখন ফেরার সময় হলো। কি বলবা বলো, ফ্রেশ হব, খাবো, পেটে ক্ষুধা। মিতা, থাকো না, পরে কথা বলি। ছেলেটা বলছে ক্ষুধা পাইছে, খেতে দাও আগে। তুমি চুপ করে বসো, বারবার ছেলের পক্ষ নেবে না।
তোমার জন্য ছেলে আজ বাড়িতে একটা মেয়ে তুলতে সাহস পেয়েছে। আগে আমার সব প্রশ্নের উত্তর চাই। আচ্ছা ঠিক আছে বাবা, বলে দে তো, মেয়েটাকে তোর কোথা থেকে তুলে আনছিস? ওর বাড়ির লোক জানে? তুই কি ওকে বিয়ে করতে চাস? আমার কিন্তু মেয়েটাকে ভারী পছন্দ হয়, কিন্তু তোর মা পছন্দ করে না। একদমে কথাটুকু বলে থামলেন মইনুল সাহেব। মাহবুব মুচকি হাসে, মায়ের হাতে একটা সাদা কাগজ তুলে দেয়। মিতা বেগম ভ্রুকুচকে তাকায়। এটা কিসের কাগজ? আম্মা, আমার চাকরি হয়ে গেছে। এখন থেকে তোমার ছেলে প্রফেসর মাহবুব আলম। এটা আমার জন্য গর্বের, কিন্তু এখন আমি অধরা সম্পর্কে শুনতে চাই। এসব বলে আমাকে ভড়কানো যাবে না। রোহানের শালি তোর সাথে কেন? ওকে বলছি, অধরাকে আমি বিয়ে করেছি। এখন থেকে ও এ বাড়িতে থাকবে। আর কিছু? আমি বিশ্বাস করি না। অধরা কেন তোকে বিয়ে করবে? বিয়েতে রাজি করানোর জন্য তুই কি ওকে মেরেছিস, তুলে আনছিস জোর করে? আম্মা, তুমি আমাকে এত খারাপ ভাবো নাকি? ওই পিচ্ছি একটা মেয়েকে আমি কেন মারতে যাব? ওর স্টেপ মম আছে না, রহিমা বেগম, উনিই মারছেন। আর কোনো প্রশ্নের উত্তর দিব না। রুমে যাচ্ছি, খাবার পাঠাও, রেস্ট নিব। এই মিতা, ছেলে কি আমার সত্য বলে গেল? অধরা কি তাহলে আমাদের পুত্রবধূ? আমি এই বিয়ে মানবো না, কখনোই না। ওই পিচ্ছি চতুর রাগী মেয়েটা আমার ছেলের জীবন শেষ করে দেবে। আমি এটা হতে দেব না। মাহবুব নিজের ঘরে যাবে ভেবেও গেস্ট রুমে এলো। অধরা শুয়ে আছে। অধরা ভাবছে এবারও মিতা বেগম এসেছেন খাবার খাওয়ার জন্য ডাকতে, তাই চুপচাপ আছে। কিন্তু মাহবুবকে ঢুকতে দেখে চমকে উঠে বসে। ও আপনি? আমি ভেবেছি আন্টি এসেছেন। রাতে খেয়েছো? কথাটুকু বলে মাহবুব অধরার পাশে বসে। চমকে যায় অধরা, কিন্তু ধীরে বলে, খেয়েছি। আপনি আমাকে আপুর বাসায় দিয়ে আসেন। এই নাও, ওষুধ খেয়ে নাও, পেইন কমে যাবে। লাগবে না। যত বেশি এই পেন আমার শরীরে থাকবে, তত বেশি আমার মনে পড়বে রহিমা আমার সাথে কতটা অন্যায় করেছে। ততই আমি তাকে ঘৃণার কাজ খুঁজে পাবো। পাগলামি করো না, ওষুধ খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। মাহবুব উঠে নিজের ঘরে চলে যায়। ঘন্টা পেরোয়। মাহবুব খাবার না পেয়ে রুম থেকেই মায়ের উদ্দেশ্যে ডাক দেয়। মা, খাবারটা কি রাতে আর পাবো না? ঘুমিয়ে গেলাম, পরে কিন্তু ডাকবে না। খাবার নিয়ে আসছি, খেয়ে উদ্ধার কর। আর যাকে নিয়ে আসছিস তাকেও কিছু খাওয়া। আসার পর থেকে মুখে একটু পানিও তো দেয় নাই। আমি ঘুমাতে গেলাম। আর হ্যাঁ, এই ঘরেই থাকবে। মায়ের কথায় মাহবুব পিছে ফেরে। তার মায়ের হাতে খাবার, আর তার পাশে দাঁড়ানো অধরা। মাহবুব মায়ের কথাটুকু বুঝতেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মা, অধরা এই ঘরে কেন? তোমার সাথে রাখো, না হয়তো গেস্ট রুমে। বিয়ে করেছিস কি বউকে অন্য ঘরে রাখতে? যাই হোক, রাত অনেক হয়েছে, যা কথা সকালে শুনবো। আমি গেলাম। অধরা এখনো আমার পাশে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে যাও, খাটে গিয়ে বসো, খাবার রেখে গেলাম, দুজনে খাও। মিতা বেগম চলে যান, রেখে যান একটা ঘরে দুই প্রান্তের দুটো মানবকে। অধরা ধীর পায়ে খাটের কোণে বসে। মাহবুব দরজা লক করে খাবারের প্লেট টেনে বসে। আমি এ ঘরে আসতে চাইনি। আপনার মা আমাকে জোর করলেন ওনার শাড়ি পরতে, তারপর এ ঘরে নিয়ে এসেছেন। তখন যে বলছো তুমি রাতে খেয়েছো, মিথ্যা বলছো। মিথ্যা বলা আমার সহ্য হয় না। এরপর থেকে আমাকে আর মিথ্যা বলবে না। খেয়ে নাও। অধরা আর কথা বলে না, চুপচাপ খেয়ে নেয়। মাহবুবের ঘরের লাইট অফ করে দিতেই অধরা যেন চমকে ওঠে, কিন্তু কিছু বলে না। অধরার মনে অজানা ভয়। মাহবুব কি তাকে বুঝবে? একদিন, কে আসো? কে আমাকে বেঁধে রাখছো? বলে দাও বলছি, কে তোমরা? ওগো, এ কি হলো আমাদের? দেখো, আমাকেও তুলে এনেছে। কারা এসব করলো? আমি কি করে বলবো? ঘরটা এতে অন্ধকার, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে কি আর কেউ আসো? মনে হয় আর কেউ নেই, শুধু তুমি আর আমি এখানে। অন্ধকার ঘরটায় এক পাশে মৃদু লাইটের আলো পড়ে। দেখা যায় অন্ধকারে এক মানব অবয়ব। মানুষটা এসে চেয়ার টেনে বসে। তার পাশে এসে দাঁড়ায় আরেকটা মানবের ছায়া। আলোটা ধীরে ধীরে বাড়ে। আহমদ আর আসমার চোখে স্পষ্ট হয় মাহবুবের ভয়ঙ্কর রাগী চেহারা। দুজনেই কেঁপে ওঠে মাহবুবের নজর দেখে। ওই ছেলেটা না আধারের সাথে ধরা খেয়েছিল?
কথাটি বলতেই তারেক এসে ঠাস করে আসমা বেগমের মুখে থাপ্পড় দেয়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। রহিমা ভাবির টাকার লোভে পড়ে ভুল করে ফেলেছি বাবা, আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও। তারেক, আমার ফোনটা পাওয়া গেছে। স্যার ফোন নাকি বিক্রি করে দিয়েছে। ওয়ালেট পেয়েছি কিন্তু টাকা নেই। কার্ডগুলো সেফ আছে, নিন। বাবা আমাকে ছেড়ে দাও, যা ভুল ওরা করেছে আমি কিছু করিনি। স্যার, ও মিথ্যা কথা বলছে। ও আপনার ফোন বিক্রি করে সেই টাকা দিয়ে লাল পানি খেয়ে উড়িয়েছে গত রাতে। সব মিথ্যা, আমাকে বিশ্বাস করো, সব মিথ্যা বলছে এই মহিলা। স্যার আমি ওকে বার থেকে তুলে আনছি। মনে হয় না আসমা ঠিক বলছে। নেশার জন্য গত রাতে ও বলতেই পারেনি ফোনে কি করেছে। জানতে চাইলে উল্টোপাল্টা উত্তর দিচ্ছে। ইচ্ছা মতো পিটা ওরে। আমার ফোন সেল দিয়ে লাল পানি? ওই, আর মানি ব্যাগ ফাঁকা কেন? 20,000 প্লাস সামথিং ক্যাশ ছিল, ওগুলা কই? মানিব্যাগের টাকা রহিমা আমাদের সবাইকে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আমি 2,000 টাকা পেয়েছি। বাকি রহিমা কাদের দিয়েছে আমি জানি না। আপনি বললে আমি আপনার 2,000 টাকা আপনাকে ফিরিয়ে দেব। তাও আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না স্যার। আচ্ছা এটা বল, কতদিন থেকে তোরা ওদের দু বোনকে নির্যাতন করছিলি? স্যার সব দোষ এই মহিলার। ও রহিমা ভাবির টাকার লোভে পড়ে সব সময় মিলে ওদের ছোট থেকে জ্বালাতন করছে। স্যার আমি কিচ্ছু করিনি। তারেক, ফোন উদ্ধার করো। আর এই দুইটার এমন ব্যবস্থা করবে বলা লাগবে না নিশ্চয়ই। মাহবুব উঠে চলে যায়। আসমা বা আহমদের কান্না তার হৃদয় ছুঁতে পারে না, বরং ওদের দেখলে তার রাগ বাড়ে। সেদিনের করা অপমান, অপদস্থ অধরার উপর করা অত্যাচার সবই মনে পড়ে যায়। তারেক ওর সঙ্গীদের ডাক দিল আসমা আহমদ এর খাতির যত্ন করার জন্য। অন্যদিকে অনন্যা, তুমি কি শুনেছ মাহবুব নাকি তোমার বোনের সাথে? ছি ছি, আমার বলতেও লজ্জা করছে। তোমাদের ফ্যামিলিকে ভালো মনে করতাম, কিন্তু এখন এসব কি শুনছি? বৌমা, তুমি ওরে এভাবে বলছো কেন? ও কি করছে? আর অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ করো। আম্মা, সব সময় আপনি আমাকে চুপ করাতে পারবেন না। আমি তো এসবের কিছুই জানতাম না। যদি রহিমা আপা কল করে না বলতেন, ঘরের মানুষ যদি ফোন করে জানায়, তখন তো কথা মিথ্যা না? আম্মা, আপনি আমার খালামণির কথা বিশ্বাস করবেন না। উনি আসলে এখন কি নিজের খালার নামে বদনাম করবে? উনি যদি এতই খারাপ হতেন তাহলে আমাদের পালতেন না। তুমি ওর সৎ মায়ের কথা বিশ্বাস করছো বৌমা? সৎ মা হলেও নিজের মায়ের বোন তো হয়। সে সত্য বা মিথ্যে যাই বলুক, বদনাম তো হয়েছে, তাই না? আর এতে আমাদের ফ্যামিলির কথা উঠবে, স্বাভাবিক। আমাকে মাফ করে দিন আম্মা। আমার বোনটা ছোট, অবুঝ। অবুঝ কোথায়? বলো ভালো বুদ্ধিমান, না হলে মাহবুবের মতো ছেলেকে বাসাতে পারে? যেমন দেখতে সুন্দর তেমন তার পড়াশোনা, আর ফ্যামিলিও তোমার চেয়ে হাই ক্লাস। বৌমা, তুমি তোমার কাজে যাও তো। আম্মা, কাজে তো যেতে পারছি না। কিভাবে পারবো বলেন? যে দেখছি সেই বলছে তোমার নতুন বউয়ের বোনের নাম কি শুনছি। তোমার দেওয়ারের ছেলের সাথে নাকি ধরা খেয়েছে। নিজের বউকে দেখে শুনে আনছিলে তো? এ ধরনের কথা আমার সবার থেকে শুনতে হচ্ছে। আমি কিভাবে সব বাদ দিব? তাই বলে কি তুমি ঘরে অশান্তি করবে নাকি? দাদি, আপনি আমার সাথে তর্ক করেন না। ভুল আমার বোনের সাথে আমারও। তাই ওনার যা বলতে ইচ্ছে হয় আমাকে বলুক, আমি ক্ষমা চাচ্ছি। যত সব ন্যাকামি, যা আমি একদম পছন্দ করি না। রুহানি বেগম শেষ কথাটুকু বলে নিজের রুমের দিকে চলে গেলেন। অনন্যার চোখে জল ভরে ওঠে। দাদি তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে অধরা মন খারাপ নিয়ে বসে আছে। মাহবুব এসে তার সামনে এক গাঁটি বই রাখতেই অধরা চমকে যায়। এগুলো কি? এত বইপত্র কেন? আমার বউ হতে গেলে আগে নিজের যোগ্যতা প্রমাণ করো। সবটা তোমার স্টার্ট করো। পরীক্ষা দেওয়ার চিন্তা আছে কি নেই?
আপনার বউ হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি আর পড়াশোনা করব না, পরীক্ষাও দিব না। ঠিক আছে, রোহান ভাইকে ফোন করে বলি যে তুমি রাস্তায় বা গাছতলায় থাকতে চাইছো, কারণ পড়াশোনা ছাড়লে আমি তো জায়গা দিবই না, আর রোহানও যে দিবে না তা আমি এনশিওর করব। রাস্তা আরেকটা অবশ্যই আছে, তোমার ওই রহিমা আন্টি। অধরা বিরক্তি ফিল করলো, কিন্তু অপশন নাই দেখে আর নাকচ করতে পারলো না। মাহবুবের সিরিয়াস ফেস দেখে সে ধরেই নিয়েছে পড়াশোনা না করলে সত্যি তার জায়গা রাস্তার গাছতলা। কল্পনা করতেই অধরা যেন ভয় পেল। নীরবতা সম্মতি লক্ষণ ধরে নিয়েছি, তাহলে সামনের দিন থেকে আমার ড্রাইভার তোমাকে স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর আমি কলেজ থেকে ফিরে তোমাকে নিয়ে বসবো। শিডিউল করে নিও কোন চ্যাপ্টারে সমস্যা হয়, এসে দেখব। এখন ফ্রেশ হয়ে খেতে আসো। আমার ভালো লাগছে না, আপনি খেয়ে আসেন। এক কথা দুবার বলবো না, সোজা তুলে নিয়ে যাব। অধরা মনে মনে মাহবুবকে আচ্ছা মতো বকে চোখে মুখে পানি দিয়ে খেতে আসে। লাঞ্চের টেবিলে সবাই বসে আছে। ময়নুর সাহেব অধরাকে দেখে মুচকি হাসি দিলেও মিতা বেগমের মুখের রং বেজার। মা, তোমার কি কি খাবার পছন্দ বলো, আমি বিকেলে বাজার করতে যেয়ে নিয়ে আসবো। আমার একটা কথা আছে, আগে ক্লিয়ার করি। এভাবে কেন কথা বলছো? বলো, কি বলবে? আমার একটা মাত্র ছেলে, আমার ইচ্ছা সবাইকে নিয়ে বড় আয়োজনে বিয়েটা করাবো, ভালো একটা ফ্যামিলিতে। কিন্তু তা যখন হয়নি, আমি এখন ছোট আয়োজন করে সবাইকে জানাতে চাই ছেলের বিয়ে করার খবর। এখন না মা, সময় হলে আমি নিজেই জানাবো। কেন? এখন কিসের সমস্যা? তোমার কাছে তো বিয়ের খরচ চাইনি। আম্মা, টাকা ফ্যাক্ট নয়, আমার শিডিউল সমস্যা। জবের পাশাপাশি ব্যবসায়ের দায়িত্ব, আমি এখন সময় দিতে পারবো না। এখন কি আমার ইচ্ছারও কোনো দাম নেই? আরে মিতা, তুমি অভিমান করছো কেন? বোঝার চেষ্টা করো। তোমার ছেলের জন্যই তো এত আয়োজন করব, কিন্তু সে যদি সময় দিতে না পারে, নতুন জবে জয়েন করেছে, এখন কিভাবে তোমাকে 2 দিন সময় দিবে? আমার কোনো সমস্যা নাই। আম্মা, আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করবেন না। এইভাবে আমার দিকে রাগে দৃষ্টি দিচ্ছেন, মনে হচ্ছে সব ভুলটা আমিই করেছি। ভুল তুমি করছো, তোমার পরিবার করছে। আজ বড় আপা আমাকে ফোন দিয়েছিল, সব সত্য বলল। তুমি আমার ছেলেকে ডেকে নিয়ে ফাঁদ পেতেছো এই বাড়ির বউ হবার জন্য। এসব কি বলছো মিতা? যা বলছি ঠিক বলছি। আপা না বললে তো সবটা আমি জানতেই পারতাম না। রেগে উঠে মাহবুব শব্দ করে খাবারের প্লেটটা সরিয়ে দেয়। এনাফ মা, চাচির কথা শুনে ঘরে অশান্তি করবে না। মাহবুব, মায়ের সাথে এটা কেমন ব্যবহার তোমার? দিন দিন তুমি কিন্তু উগ্র হয়ে যাচ্ছ। বাবা সরি, বাট মাকে বলো এখন অশান্তি না করতে। অধরার পরীক্ষা আমি চাই না, এসব কারণে ওর পরীক্ষা খারাপ হোক। রুমে যাচ্ছি। মাহবুব রেগে নিজের ঘরে চলে যায়। অধরা মাথা নিচু করে আছে। মিতা বেগম কেঁদে উঠলেন। এই মেয়েটার জন্য আজ আমার ছেলে আমার কথা শুনছে না। কখনো আমার কথার উপরে কথা বলে না, কিন্তু আজ শুধু এই মেয়েটার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। মিতা, তুমি সবটা জটিল করে দেখছো, এজন্য এমন হচ্ছে। শান্ত হও, আমরা শান্তিতে কথা বলবো ছেলের সাথে। এইভাবে রাগ করে জোর দেখিয়ে তো কিছু হয় না। আর ভাবি, তোমাকে ফোন করে কি বলবো না বলবো এটা নিয়ে ঘরে অশান্তি কি ঠিক হচ্ছে? তুমিও সেই আমার ভুল দেখছো, কিন্তু এই মেয়েটা চালাকি কেউ দেখতে পাচ্ছে না। আমিও এর শেষ দেখে ছাড়বো। কিছুতে এই মেয়েকে আমার সংসারে রাখবো না। মিতা বেগম উঠে চলে গেলেন। মনুর সাহেবও আর খেতে পারলেন না। অধরা কাঁদছে, নিঃশব্দে, নির্জনে, চাপা কষ্টে। হসপিটালে আসমা ভাবি, আপনাদের দুজনের এই অবস্থা কে করলো? ভাবি, আমাদের এ অবস্থা করেছে আধারের ডেভিল হাজবেন্ড। কি যে খারাপ ভয়ঙ্কর ছেলে ভাবি। অতি কষ্টে হসপিটালের বিছানায় শুয়ে কথাগুলো বলে আসমা বেগম হু হু করে কেঁদে উঠলেন। আপনাদের কোথাও ভুল হচ্ছে ভাবি। অধরার বর তো একজন টিচার মাত্র। সে আপনাদের দুজনকে তুলে নিয়ে মেরে হসপিটালে ভর্তি করবে কেন? সত্যি বলছি ভাবি, ওই ডেভিল কোনো সাধারণ মানুষ না ভাবি, ও একজন ভয়ঙ্কর মানুষ। আপনি একটু সাবধানে থাকবেন। করেছেন উল্টাপাল্টা কিছু?
তাই হয়তো কারো কাছে দুজনে মার খেয়ে হসপিটালে এসে এখন দোষ দিচ্ছেন অদরার হাজবেন্ডের উপর, আর আমাকে তাই বিশ্বাস করতে হবে? আমার কথা বিশ্বাস না হলে আপনার ভাইয়ের কাছে যে শুনেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, থাকেন তাহলে শুয়ে। আমার লেট হয়ে যাচ্ছে, এখন আমি আবার পরে আসব। রহিমা বেগম হসপিটাল থেকে বের হলেন। আহমাদকে রাখা হয়েছে পুরুষ ওয়ার্ডে। ওখানে আর গেল না রহিমা বেগম। সোজা এসে গাড়িতে বসলো। মনে মনে ভাবছে সে, সত্যি যদি মাহবুব এমনটা করে তাহলে আমাকে আরো সাবধান হতে হবে। ছেলেটাকে তো ভেবেছিলাম ভদ্র, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। তবে অধরার সংসার আরেকটু বিষ ছিটাতে হবে, ওর শাশুড়ির সাথে কথা বলতে হবে। মা হাতে থাকলে ছেলে আমার কিছুই করতে পারবে না। এই অবহেলায় তুমি কোথায় গেছিলে রহিমা? ছেলেটা এসে তোমাকে খুঁজে পাচ্ছে না, জানে না এই সময় ছেলেটা স্কুলে থেকে ফিরে। বাড়িতে ঢুকতেই আশরাফ সাহেবের কণ্ঠে রহিমা কোনো প্রতিক্রিয়া করলো না। এটা যেন তার কাছে খুব সাধারণ ব্যাপার। একটা কাজ গেছিলাম, তোমাকে বলতে বাধ্য নই। ছেলে আমার, আমি বুঝে নিব। দিন দিন তুমি অতিরিক্ত বেপরোয়া হয়ে যাচ্ছ রহিমা। ভেবো না আমি কিছু বলছি, দেখো তুমি যা খুশি করবে। এই কি করবে তুমি? আমার কি করবে বলো? বুড়ো বেটা আসছে আমাকে ধমকাতে। শোনো, বেশি কথা বলে না। মামলা করে 14 শিখের ভাত খাওয়াবো, আর তোমার 2 মেয়ের জীবন আমি ধ্বংস করে দিব। শুধু 2 মেয়ের জন্য আমি এতদিন সবকিছু সহ্য করছি। এখন যদি তুমি আর কিছু করার চেষ্টা করো তাহলে আমার খারাপ রূপ দেখবে। কি খারাপ রূপ দেখাবে? হ্যাঁ, বেশি কথা বলো না। ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে দিব। ভুলে যেও না, বাড়িটা এখন আমার নামে, আর তোমার কোম্পানি, ওসব কিছু আমার ছেলের হবে খুব শীঘ্রই। তোমার ভালো চেহারার মুখোশ আমি অন্ধ হয়ে বাড়িটা তোমার নামে লিখে দিয়েছিলাম। ভুল করছি আমি। তোমার সাথে কথা বলার কোনো মুড নাই আমার। রুমে যাচ্ছি। দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রহিমা বেগমের ছেলে সবটাই শুনে চুপচাপ হয়ে নিজের ঘরে এসে শুয়ে থাকে। ছোট এই বাচ্চাটার মানসিক চাপের কথা কেউ কখনো ভাবে না। অনন্যা, অধরা বাড়ি থেকে চলে যেয়ে সে যেন আরো একলা হয়ে গেছে। অন্যদিকে অধরা, এগুলো কি করছো তুমি? মন কোন দিকে থাকে? হ্যাঁ, বারবার বুঝিয়ে দেওয়ার পরও ভুল লেখো কিভাবে? সরি স্যার, আমি আসলে বুঝতে পারছি না। পড়াতে বসে মাহবুব বেশ বিরক্ত। অগা একটা ছাত্রী অধরা, পড়ায় শুধু ফাঁকিবাজি করে এতদিন পার করেছে। ফাইনালের রেজাল্ট খারাপ হবে ভেবে মাহবুব নিজে নিয়ে বসেছে তাকে পড়াতে, কিন্তু বারবার ভুল করায় সে এবার ধমক দিল। এইবার লাস্ট, এরপর না পারলে সোজা বেতের বাড়ি হবে। আপনি এত স্ট্রিক্ট কেন? একদিনে কি সব শেখানো যায়? সারা বছর ফাঁকিবাজি করলে কঠিন তো লাগবেই। চুপচাপ বুঝে নাও। আজ স্কুল গেছিলে? বলছি যে প্রতিদিন স্কুল যেতে হবে কেন? বাসাতেই পড়ি, শুধু পরীক্ষাটা দিয়ে আসবো। সকালে আমি বেরোনোর আগে বলে গেছি তোমাকে স্কুলে যেতে, যাওনি কেন? শরীর ভালো লাগছিল না। আবার মিথ্যা। ধমক দিল মাহবুব। অধরা ভয়ে বলে দিল। মিতা বেগম নানান কাজ দিয়ে তাকে বের হতে দেয়নি। মাহবুব রাগে মুছো করে নেয়, নিজেকে শান্ত করে। রাতের বেলা মাহবুব আসে ডিনার করতে। অন্যদিনের মতো সবাই একসাথে খেতে খেতে মাহবুব জানায়, মা, এতদিন জানতাম এ বাড়িতে 2টা কাজের খালা আছে। সাবার নিজের কাজ নিজে করার পর বাকিটুকু খালারাই করে দেয়। কেন, কি হয়েছে? তোর কোনো কাজ বাকি আছে নাকি? বল, আমি করিয়ে রাখবো। সামনের দিন অধরা স্কুলে যাবে। যদি ওকে দিয়ে তোমার কোনো কাজ থাকে তাহলে এখন দাও, ও করে রাখবে। সকালে কোনো কাজ করতে পারবে না। আর যদি অধরা একলা কাজ সম্পূর্ণ না করে পারে, বাকিটুকু আমি করে দিব। ও, তো বর বাড়িতে ফিরতে না ফিরতেই আমার নামে কান পড়া দেওয়া হয়েছে? না না মা, ভুল বুঝবেন না। আমি ওনাকে কিছু বলিনি। উনি শুধু জানতে চাইছেন স্কুলে কেন যায়নি। যাওনি কেন? তোমাকে কি আমি বেঁধে রেখেছি? না মানে মা, কথা বেশি বাড়াতে চাই না। অধরা, খাওয়া শেষ করে রুমে আসো। হালকা গরম পানি নিয়ে এসো তো।
বাবা তুই তো বেশি কিছু খেলি না, দেখ তোর পছন্দের পাবদা রেঁধেছি। হয়ে গেছে মা, আর খাবো না। সব সময় সবার পছন্দ এক থাকে না। আমি এখন এসব মাছ খেতে পছন্দ করি না। আমার জন্য খাবার ফেলে যাবেন না, খেয়ে নিন। আমি এরপর থেকে মায়ের সব কথা শুনে চলবো, আর আপনারও। আমাকে নিয়ে আর আপনাদের মাঝে সমস্যা তৈরি হতে দিব না। অধরা উঠে চলে যায়। মাহবুবের ফোনটা নিয়ে নিজের বাবাকে কল দেয়। আশরাফ সাহেব মেয়ের কণ্ঠ শুনে কেঁদে ফেলেন। মা কেমন আছিস? তোর শ্বশুরবাড়ি সবাই মেনে নিয়েছে তো? বাবা, সবাই অনেক ভালো। তোমার শরীর কেমন আছে? ভালো আছি মা। তোদের দু বোনের জন্য আমি কিছুই করতে পারি নাই। আমি ব্যর্থ বাবা। বাবা, আমি মেসে থাকতে চাই। তুমি কি খরচাটা দিতে পারবে? এখানে থেকে স্কুল যেতে অনেক দূর হয়ে যাবে, এই জন্য ভাবছি কাছাকাছি মেসে থাকবো। আমি সব ব্যবস্থা করে দিব, কিন্তু মাহবুব রাজি হবে? উনি হয়তো খুশি হবেন। বাবাকে বলো আমিও ভালো আছি। অধরা চমকে পিছে দেখে মাহবুব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। অধরা নিলিবিলি কথা বলার জন্য ফোনটা নিয়ে ছাদে এসেছে, কিন্তু মাহবুব এখানে আসবে ভাবেনি। সে দ্রুত ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিলে কেন? না মানে কথা শেষ হয়ে গেছে। নিন আপনার ফোন। আচ্ছা অধরা, এই 3 তলার উপর থেকে যদি কাউকে ছুঁড়ে মারা হয় তাহলে ঠিক কি হবে বলো তো? কাকে ছুঁড়ে মারতে চান আপনি? তোমাকে। আর একবারও যদি শুনেছি হোস্টেলে থাকার কথা বলছো, ঠিক এখান থেকে ছুঁড়ে মারবো। শোনেন, আমি এখানে থাকলে ঝামেলা হতে থাকবে। আমি এসব পছন্দ করি না, আমার এসব পছন্দ না। শান্ত নীরব আছি মানে এটা না আমি কিছু বলতে পারি না। সব সমস্যা মিথ্যা অপবাদ নিতে আমার ভালো লাগে না। এই পিচ্ছি, মাথায় এত চাপ নিও না, চলো ঘরে। পরের দিন। কি ব্যাপার, গাড়ির লক খুলছে না কেন? বের হব কিভাবে? রফিক, আমি গাড়ির লক খুলতে পারছি না, হেল্প করো। সরি ম্যাডাম, আমি তা করতে পারবো না। আমি এখন আসি, আপনি থাকেন বসে। আপনার সাথে কেউ দেখা করতে আসছে। এটা কেমন অসভ্যতা রফিক? তোমার কি চাকরি হারানো ভয় নাই? আপনার মতো খারাপ মানুষের চাকরি আমি করতেও চাই না। আপনি এখানেই লক থাকেন, আমি আসি ম্যাডাম। রফিক মাঝ রাস্তায় গাড়ি রেখে চলে যায়। ভেতরে বসে রহিমা বেগম চেষ্টা করছেন বের হতে, পারছেন না। হঠাৎ এক গাড়ি এসে রহিমার গাড়ি ধাক্কা দেয়। রহিমা বেগমের কপাল কেটে রক্ত চুইয়ে পড়ে। সে ভয়ে চিৎকার করে। কয়েক সেকেন্ড পর কাচের জানালায় তারেকের ফেস দেখতে পায় রহিমা। কে তুমি? হেল্প করো, আমাকে গাড়ি থেকে বের হতে সাহায্য করো। আপনাকে সাহায্য করতেই তো আমি এসেছি, চলুন তবে হেল্প করি। তারেক ওখান থেকে রহিমা বেগমকে তুলে আনছে। অন্ধকার ঘরে বেঁধে রাখে, ঠিক যেমনটা রেখেছিল আসমাকে। অন্যদিকে স্যার, আপনি এখানে? আমার স্কুলে কেন এসেছেন? এখানেও আমাকে স্যার বলবা? কি বলবো, কেন এসেছেন? এদিক কাজে এসেছিলাম, ভেবেছি দেখা করে যাই। নাও তোমার জন্য চিপস নিয়ে আসছি। ও, ক্লাস শেষ, এখনই বাড়ি যাব। চলো আমার সাথে তাহলে, গাড়িতে উঠে বসো। আপনি সত্যিই কাজে এসেছিলেন? তুমি এত প্রশ্ন করো কেন? আমার সাথে যেতে না চাইলে নিজের মতো যেতে পারো। আমাকে নিতে এসেছেন বললে আপনার দাম অর্ধেক কমে যাবে না? সত্য বলতে আপনিও শিখুন। তাই না? আজকাল তোমার বড় সাহস বেড়েছে। চলো শপিং করতে যাই, হাতে কিছুটা সময় আছে, কেনাকাটা করে বাড়ি ফিরবো। মাহবুব অধরাকে নিয়ে শপিং মলে আসে। একই দোকান দেখে অধরা লজ্জা পায়। প্রথম দেখার কথা মনে করে মনে মনে নিজেই হাসি দেয়। মাহবুব সুন্দর একটা ড্রেস পছন্দ করে অধরার হাতে দেয়। এটা ট্রাই করে দেখো। আচ্ছা। অধরা চেঞ্জিং রুমে ড্রেস পরিবর্তন করে ঘুরে দাঁড়াতেই দেখে মাহবুব বুকে হাত গুজে তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। অধরা চমকে যায়। আপনি এখানে? এটা সুন্দর লাগছে, কিন্তু এটার জিপার খোলা, আমি সেট করে দেই। মানে? না, লাগবে না, আপনি বাইরে যান। এতটুকু শক্তি নিয়ে আমাকে ঠেলে বের করতে পারবে না? শুধু শুধু ট্রাই করছো। তুমি আমার বউ, আমি তোমার জন্য এতটুকু করতেই পারি।
লাগবে না, আপনি বাইরে যান। ঠিক তখন বাহির থেকে দোকানি আওয়াজ দেয়। ম্যাডাম, কোনো সমস্যা? আমাকে বলুন, ভেতরে কি অন্য কেউ গেছে? ম্যাডাম, আমি কি ভেতরে আসবো? ইস, দোকানি আপনাকে এখানে দেখলে আমার লজ্জায় পড়তে হবে। কেন এসেছেন? আমি সমস্যার সমাধান করে দেই, ওনাকে যেতে বলবো? তার চেয়ে বরং চুপই করে থাকুন। ম্যাডাম, আপনি উত্তর না করলে আমি ভেতরে আসতে বাধ্য হব। আন্টি, আমি ঠিক আছি, ভেতরে কেউ আসেনি, আপনি যেতে পারেন। উনি যেতেই অধরা উকি দিয়ে দেখে বের হয়। মাহবুব মুচকি হেসে অধরা পাশাপাশি বের হতেই দোকানি মহিলা সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম, আপনি না বললেন ভেতরে একা? তাহলে উনি কে? দেখুন, আমাদের দোকানের কিছু নিয়ম কানুন আছে। এভাবে আপনি একটা ছেলেকে মেয়েদের চেঞ্জিং রুমে নিয়ে যেতে পারেন না। আপনি কি নোটিশ লেখাটা পড়েন নাই? সরি আন্টি, আমি এই পিচিটার হাজবেন্ড। আমি নিজ থেকেই ওখানে গেছিলাম। দোকানি আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। অধরা শপিং হাতে মাহবুবের পিছু পিছু এসে গাড়িতে উঠে বসে। মনটা তার আজ অনেক ভালো লাগছে। অধরা বাড়িতে ঢুকতেই মিতা বেগম এগিয়ে আসেন। অধরা হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠেন, স্কুলের নাম করে কোথায় ঘুরে বেড়াচ্ছ? এবারের একটা মান সম্মান আছে, এভাবে যেখানে সেখানে ঘুরে ফিরে বেড়াবে না। মা, আমি তো থাকার বলতে হবে না, ফ্রেশ হয়ে কিচেনে আসবা, রাতে রান্না করব, সব গুছিয়ে দেবে। গাড়ি পার্ক করে মাহবুব এসে তার মায়ের কথা শুনে। মিতা বেগম খেয়াল করেনি তার ছেলেও বাড়িতে এসেছেন। হঠাৎ মাহবুবকে দেখে তিনি মুখের কথা ফিরিয়ে নেন। আমি বলছি অধরা, ফ্রেশ হয়ে খেতে আসো। মা, দয়া করে আমার সামনে আর নাটক করো না। আমার লাস্ট একটা কথা শুনে রাখো, অধরাই আমার ওয়াইফ। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে ছাড়বো না। তাই অযথা চেষ্টা করো না ওকে আমার জীবন থেকে দূর করার। এতে তুমি না আমার মন থেকে দূর হয়ে যাও, বরং অধরাকে অ্যাকসেপ্ট করতে শেখো। না হলে আমি বলতে পারছি না কতদিন আমি তোমাদের সাথে থাকতে পারবো। মা, আপনার ছেলের কথায় কিছু মনে করবেন না। আমার কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি সবটা আপনাকে গুছিয়ে দিব। আর আমার ছেলের সামনে আমাকে খারাপ বানিয়ে এখন আদিক্ষেতা দেখাতে হবে না, যাও এখান থেকে। কাকিমা, ভালো আছেন? আপু, অধরা দৌড়ে তার বোনকে জড়িয়ে ধরে। অনন্যা চোখেও পানি। কেমন আছো পিচিটা? ভালো। তুমি এতদিন পর আসছো কেন? কাকিমা, আমার বোন কি কোনো ভুল করেছে যে আপনি তাকে ধমকাচ্ছেন? না আপু, তুই ভুল বুঝছিস। তুমি এখানে গোয়েন্দাগিরি করতে এসছো? বিচার করবা আমার? তোমার বোন আমার ছেলেকে ঠকিয়ে এবারের বউ হয়ে আসছে, এখনো ঘাড় ধাক্কা দিয়ে তোমার বোনকে বের করে দিনি, এটা কি কম না? কাকিমা, আমার বোন জোর করে যদি এমন করে থাকে তাহলে আপনার ছেলেকে ডাক দিন। আমি আমার বোনকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। এখানে থেকে অপমান অপদস্থ হতে দিব না আমার বোনকে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? ভাবি, আপনি কখন এসেছেন? দেখ, এখন তোর বউয়ের বোন এসেও আমাকে বেশি কথা শোনাচ্ছে। এসব দেখার জন্যই তো আমি ছেলে এত বড় করছি। ছোট ভাই, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। এভাবে সংসার হয় না। রোজ রোজ এত এত মানসিক চাপের মধ্যে আমার বোন ভালো থাকতে পারবে না। অধরা আপুকে ডেকেছো চলে যাওয়ার জন্য? তাহলে যেতে পারো। লোকটা এমন করে চলে যেতে বলতে পারলো? আমার জন্য কি তার মনে একটুও মায়া হয়নি? সত্যিই তো, আমি হয়তো জোর করে তার জীবনে থেকে যেতে চেয়েছি। অধরা তার আপুর সাথে চলে গেল। মাহবুব আর কিছুই বলেনি। মিতা বেগম অনেক খুশি হয়ে খবরটা নিজের স্বামীর কানে পৌঁছে দিলেন। অনন্যা নিজের বান্ধবীর বাসায় অধরাকে রেখে এলো। তারপর হোস্টেল দেখে উঠে যাবে। দীর্ঘ 3 বছর পর। বাবা, দোয়া করো, আজ আমার ভার্সিটির প্রথম ক্লাস। আমি যেন ভালোভাবে পড়ালেখা করে তোমার মুখ উজ্জ্বল করতে পারি। দোয়া করি মা, তুই এবার এই সফল হবি। এখন বেরিয়ে পড়, না হলে প্রথম দিনেই লেট করে ফেলবি। অধরা বাবার বাড়ি থেকে নেমে ভার্সিটির গেটে পা রাখে। মনে এক অদ্ভুত ভালো লাগা। রহিমা বেগম এখন পাগল হয়ে মেন্টাল অ্যাসাইলামে দীর্ঘদিন। আশরাফ সাহেব, অধরা আর তার ছোট ভাই বাড়িতে বেশ শান্তিতেই থাকে। অনন্যা এখন 2 বছরের একটা ছেলেবাবু নিয়ে স্বামীর সাথে বিদেশে বসবাস করছে। অধরা প্রথম দিন বেশ উল্লাসে কাটে।
রফিক এসেছে গাড়ি নিয়ে অধরাকে নিয়ে যেতে। ম্যাডাম বাড়িতে যাবেন নাকি অন্য কোনো প্ল্যান আছে? বাড়িতেই যাব। সামনের দিন শপিং এর জন্য বের হব। ভার্সিটি আসার জন্য আরো কিছু ড্রেস নিতে হবে। ঠিক আছে ম্যাডাম। রফিক গাড়ি স্টার্ট দিবে, ঠিক এমন সময় কেউ গাড়ির দরজা খুলে অধরার পাশে শব্দ করে বসে পড়ে। অধরা চমকে ওঠে। আমাকে ছাড়া বেশ ভালোই দিন কাটে তোমার। আপনি এখানে? রফিক চাচা গাড়ি চালান, আজ শ্বশুর বাড়ি যাব। অনেক দিন শ্বশুরের খোঁজ নেওয়া হয় না। আচ্ছা স্যার। কোথা থেকে এসেছেন? অফিস থেকে, মানে টিচার্স অফিস। নিউ কামার, এই জন্য জানো না। আমি বর্তমানে এখানের প্রফেসর। ও, আপনার বাবা মা ভালো আছে? ভালো, শুধু আমি ভালো নেই। মাহবুবের কথায় অধরা তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। চোখের কোণে পানি জমে অধরার। 3টা বছর অনেকটা দিন। লোকটার সাথে তার কোনো দেখা নেই, কিন্তু এক মুহূর্তের জন্য তাকে ভুলতে পারেনি। আজকের এই অনাকাঙ্ক্ষিত দেখাই অধরার কান্না পায়। মাহবুব সিটে গায়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। দুজনে চুপচাপ, আর কোনো কথা নেই। স্যার আমরা পৌঁছে গেছি। ধন্যবাদ চাচা। আপনি ধীরে ড্রাইভ করছেন, সাথে আমি ভালো একটা ঘুমও দিতে পারছি। ম্যাডাম, আপনি কি গাড়িতেই বসে থাকবেন? আপনি যান, আমি পরে আসছি। কেন, পালানোর ইচ্ছা আছে নাকি? তা হবে না, একসাথেই ভেতরে যাব। চলেন। এভাবে বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, চলেন। তবে হ্যাঁ, বাবা জানতে চাইলে বলবেন একা এসেছেন, আমি কিন্তু আপনাকে আনি নাই। ও, তো এই ব্যাপার। ওকে, চলো ভেতরে। অধরা বাড়ির ভেতরে এসে অবাক হয়ে যায়। ড্রয়িং রুমে বসে আছে মাহবুবের মা বাবা, তার বাবা, ছোট ভাই সহ রোহানের মা বাবা। সালাম বিনিময় করে অধরা চুপচাপ নিজের ঘরে চলে যায়। ঢাপ করে বিছানায় বসে পড়ে। এত লোক কেন বাড়িতে? হঠাৎ ওনারাই বা কেন এসেছেন এখানে? কিছুই তো বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দেই। এই, আপনি আমার রুমে চলে এসেছেন? তুমি আর আমি কি আলাদা? এক হলাম কখন? তাহলে আজ হব। ওনারা সবাই এসেছেন আমাদের বিয়ের উদ্দেশ্যে। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। মা নিজের ভুল বুঝতে পেরেছেন। আমরা আজ কাজী ডেকে লিগ্যালি বিয়ে করতে চলেছি। তৈরি হয়ে নাও, এটা তোমার ড্রেস। একদম না, আমি আপনাকে আর বিয়ে করব না। যে সম্পর্ক একবার শেষ হয়েছে সেটা আর নতুন করে সম্ভব না। সম্পর্ক শেষ করার তুমি কে? আমি অনুমতি দেইনি। আমি করব না বিয়ে। হ্যালো তারেক, তোমার ম্যাডাম আমাকে বিয়ে করবে না বলছে। বাগান বাড়িতে বাসর সাজাও। আপনার কি কানে সমস্যা? বললাম না বিয়ে করব না, তারপরে ফোন করে কি সব বলছেন? কারণ বিয়ে করলে বাড়িতে বাসর করতাম, আর বিয়ে না করলে তুলে নিয়ে যাব। বাড়িতে তো উঠতে দিবে না, তাই অন্য ব্যবস্থা। আপনাকে আমি না মানে কিছু না। কাছে আসছেন কেন? দূর হন বলছি, না হলে আমি কিন্তু। লাস্টবার জানতে চাইছি, বিয়ে করবে নাকি তুলে নিয়ে যাব? বাইরে যান, আমি তৈরি হব। আমার পিচ্ছি বউটা সহজে বুঝে গেছে। জাস্ট 15 মিনিট। 1 মিনিট বেশি লাগলেও সময় দিতে পারবো না। 15 মিনিটে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসবে। মাহবুব হেসে বেরিয়ে যায়। অধরা মুখ ভিঞ্চি দেয়। হ্যাঁ, 15 মিনিট মগের মুল্লুক নাকি? পারবো না, পারবো না। ডেভিল গুন্ডা একটা। আপনার প্রফেসর না হয়ে মাস্তান হওয়া উচিত ছিল, কিন্তু কি আর করার। দিন শেষে এই ডেভিল গুন্ডাটাকেই আমার মন ভালোবাসে। হ্যাঁ, খুব বেশি ভালোবাসি। হয়তো কখনো তার সামনে বলা হবে না। আমি জানি সেও আমাকে ততটাই চায় যতটা আমি তাকে চাই।